দেখো, এখন আমরা যেটা পড়বো খুব তাড়াতাড়ি আমরা জায়গাটা কভার করব, যেটা হচ্ছে মুসলিম ইনভেশনটা। অনেকে আমার আগের ক্লাস করেছো, তো এই জায়গাটা থেকে শুরু করতে হবে। আর মডার্ন হিস্ট্রি কয়েকটা ক্লাস করেছি, আর তার সাথে জিওগ্রাফিটাও চলবে। ঠিক আছে, মুসলিম ইনভেশন ইন ইন্ডিয়া। মুসলিম ইনভেশন, আচ্ছা যারা পড়ে আগে ক্লাস করেছো আমার একটু সবকিছু জিনিসগুলো বলবে পর পর। আচ্ছা বলো তো, মুসলিম ধর্ম কখন তৈরি হয়েছে, মানে এই ধর্মটার প্রতিষ্ঠা কত সালে হয়েছিল? মুসলিম ধর্মের প্রতিষ্ঠা, মনে রাখবে, মুসলিম যে রিলিজিয়ান, এই মুসলিম রিলিজিয়ান 600 AD-তে তৈরি হয়েছিল। পরপর পয়েন্ট গুলো সব লিখে রাখবে যেগুলো বলছি, এবং এই জায়গাটা এবং কথা দিচ্ছি, এই জায়গাটা থেকে যেভাবে তোমাদেরকে আমি এখন পড়াবো, এটা আর কিচ্ছু তোমাদের পড়তে হবে না, ইভেন এবং সব দিন মনে থাকবে। এই এত সুন্দর করে জিনিসটা তোমাদেরকে পরপর আমি বলবো, প্রত্যেকটা পয়েন্ট লিখবে। এবং এই হিস্ট্রিতে ইন্টারেস্ট তৈরি করার জন্য তুমি ক্লাসটা করো এবং প্রত্যেকটা পয়েন্ট নোট করো। এর থেকে বেস্ট কন্টেন্ট তুমি কোথাও পাবে না খুঁজে। যেভাবে আমি এই জায়গাটা তোমার রেডি করা আছে এবং তোমাদেরকে বলছি পরপর, যে 600 AD-তে, 600 সালে প্রথম মুসলিম ধর্ম। পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো যে মুসলিম ধর্মের একজন বিখ্যাত প্রবর্তক যার নাম ছিল হজরত মোহাম্মদ। এই হজরত মোহাম্মদের অনুগামী পরবর্তী ক্ষেত্রে হজরত যখন জন্মগ্রহণ করছে, তিনি এই ধর্ম গ্রহণ করছে, মুসলিম ধর্ম। যেমন একটা ইয়ার মনে রাখবে, 622 AD। 622 AD-কে বলা হয় হিজরা এরা। হিজরা এরা, হিজরা যুগ বা হিজরা এরা বলা হয়। কারণ কি, এই সময় এই হজরত মোহাম্মদ মুসলিম ধর্ম গ্রহণ করছে, এবং তিনি মক্কা থেকে মদিনা, এই ধরনের একটা গল্প আছে। সেই গল্পটা পরবর্তী ক্ষেত্রে তোমরা যদি জানো, ডিটেলসে জানতে চাও, সেগুলো আলাদাভাবে একটু জেনে নেবে। তো মুসলিম ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে 600 AD-তে। ইসলাম ধর্ম, যেটা কোথায় অরিজিনেটেড জায়গা হচ্ছে ইরাক এবং ইরান। কোন জায়গা? ইরাক ও ইরান। ইরাক এবং ইরান, এরা হচ্ছে দুটো কান্ট্রি। এটা কোন সভ্যতায় আমরা দেখেছি? মেসোপটেমিয়া সিভিলাইজেশন। মেসোপটেমিয়া সভ্যতা, তোমরা জানো যে অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে তিনটে সিভিলাইজেশন, অ্যানসিয়েন্ট যদি ওয়ার্ল্ড হিস্ট্রি দেখো, চারটে মোট সিভিলাইজেশন আছে। একটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, হরপ্পা সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতা আমাদের, একটা চাইনিজ সভ্যতা ছিল, আরেকটা হচ্ছে ইজিপ্টের যে সভ্যতা, মিশরীয় সভ্যতা। এই চারটা সভ্যতা ছিল। তার মধ্যে যে মেসোপটেমিয়া সভ্যতা, সেখানকার গল্প আমরা এখন পড়ছি। সেখানে দুটো কান্ট্রি এখন বর্তমানে, যে কান্ট্রির নাম হচ্ছে ইরাক এবং ইরান। এই কান্ট্রিতে একটা ধর্মের উদ্ভব হয়েছিল, যে ধর্মটার নাম হচ্ছে মুসলিম ধর্ম। যে ধর্মের প্রবর্তক বলা যেতে পারে হজরত মোহাম্মদ। হজরত মোহাম্মদ এই হিজরা এরা 622 AD-তে, একটা ইয়ার বললাম 600, আরেকটা ইয়ার বললাম 622, যেটাকে হিজরা যুগ বা হিজরা এরা বলা হয়। এবং মনে রাখবে, এই হজরত মোহাম্মদের তারপর মৃত্যু হয়ে যাচ্ছে 572 AD-তে। হজরত মোহাম্মদের মৃত্যু হচ্ছে 572। তুমি বলবে যে পিছন দিকে আসছি, অ্যাকচুয়ালি হজরত মোহাম্মদের মৃত্যুর পরে ঘটনাগুলো। 572 AD-তে মারা যাচ্ছে হজরত মোহাম্মদ, এবং মারার পর ইসলাম ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গেছিল। ইসলাম ধর্ম কি দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা শিয়া মুসলিম এখনো আছে, শিয়া আর একটা সুন্নি। হ্যাঁ, শিয়া এবং সুন্নি, এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। তো হজরত মোহাম্মদের যে কিছু জন ছিল হজরত মোহাম্মদের ধর্মের অনুকরণকারী বা অনুগামী, আর কিছু জন ছিল তার ধর্মের মানে অনুগামী পুরোপুরি তারা ছিল না। বুঝে গেছে? এই জায়গাটা এখানেই শেষ করে দাও, আর বেশি কিছু এখান থেকে লাগবে না। এরপর প্রায় আমরা 200 বছর পরে পড়বো। 200 বছর প্রায় চলে যাব। 200 বছর পর যে জায়গাটা আমাদেরকে পরীক্ষার জন্য লাগবে, সেটা হচ্ছে তোমার, হ্যাঁ, 712 থেকে গল্পটা আমরা বলবো। 712 AD। এডি ফুল ফর্ম হচ্ছে অ্যান্নো ডোমিনি। এডির ফুল ফর্ম কি? অ্যান্নো ডোমিনি। এডির ফুল ফর্ম হলো অ্যান্নো ডোমিনি, বা আফটার দ্য ডেথ অফ জিসাস ক্রাইস্ট। ঠিক আছে, তো 572 বললাম কি হজরত মোহাম্মদ মারা গেছে। তো এখানে দেখো 200 বছর পর, 200 বছর পর যে গল্পটা বলবো 712 AD-তে, তার আগে একটা ঘটনা বলে রাখি। যেটা হচ্ছে ভারতের যে উপমহাদেশ ছিল, সেই ভারতের উপমহাদেশের সাথে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্ট আছে, এদিকে ধরো আরাবিয়ান কান্ট্রি গুলো আছে,
এদিক থেকে জলপথে ভারতের সাথে একটা ব্যবসা বাণিজ্যিক রিলেশন ছিল ভারত শ্রীলঙ্কার সাথে। এখানে একটাই পোর্ট জানো তোমরা, মুম্বাই পোর্ট আছে, এখানে তোমাদের কালীগড় পোর্ট, এই ধরনের পোর্ট, পরবর্তী ক্ষেত্রে কোচি, এই ধরনের পোর্ট বা মুম্বাই, এই জায়গাটার সাথে ভারতের জলপথে একটা আরাবিয়ান কান্ট্রিদের সাথে যোগাযোগ ছিল, সব দিনের একটা রিলেশন। তোমরা দেখেছো যে মেসোপটেমিয়া সভ্যতার সাথে হরপ্পা সভ্যতার একটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল। মেসোপটেমিয়ার কিছু জুয়েলারি বা হরপ্পা সভ্যতার কিছু জুয়েলারি মেসোপটেমিয়াতে পাওয়া গেছিল। তার থেকে বোঝা যায় যে ব্যবসা বাণিজ্যিক একটা ভারতের সভ্যতার সাথে মেসোপটেমিয়া সভ্যতার একটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল। এই ঘটনাটা আমরা জানি। তো কি হয়েছিল একদিন, এই যে খলিফা, ইসলামের যারা লিডার তাদেরকে কি বলা হতো, খলিফা বলা হতো। যে খলিফা ছিল ইসলাম ধর্মের, সেই খলিফার একজন বিশ্বস্ত অনুচর ছিল যার নাম হচ্ছিল মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম, এই মোহাম্মদ বিন কাসিম একদিন ভারতের উপমহাদেশে শ্রীলঙ্কাতে এসেছিল। এখানে যে রাজা ছিল সেই রাজার কাছে বিভিন্ন তোলা আদায়, ট্যাক্স ট্যাক্স কালেকশন করতে আসতো। সেই ট্যাক্স কালেকশন করতে এসে এখানে শ্রীলঙ্কা রাজার কাছ থেকে বিভিন্ন সোনা দানা মণি মুক্তা যা কিছু পেয়েছিল সেগুলো কালেকশন করে পর এই জলপথে ফেরত যাচ্ছিল, এই যা ফেরত যাচ্ছিল ধরো এই রাস্তায়। এবং এই সময় এই জায়গাতে যখন এলো জাহাজটা, জাহাজ ভর্তি সোনা দানা মণি মুক্তা নিয়ে আসছে জাহাজে করে, জাহাজটা যখন এইরকম একটা জায়গায় এসেছে, এবং এই প্রভিন্সটার নাম ছিল সিন্ধ প্রভিন্স, পাকিস্তান, এধারে আফগানিস্তান, পাকিস্তান এবং ইন্ডিয়া, এই তিনটে জায়গা নিয়ে তিনটে এখন মানে মানে আলাদা আলাদা দেশে ভাগ হয়ে গেছে। পুরো প্রভিন্সটার নাম ছিল সিন্ধ প্রভিন্স, সিন্ধু প্রদেশ। এই সিন্ধু প্রদেশের কাছাকাছি যখন জাহাজটা যাচ্ছিল, এখানে ওই জাহাজটা লুটপাট হয়ে যায়। এই জাহাজটা লুটপাট হয়ে যায়। জাহাজটা কে নিয়ে যাচ্ছিল? এই মোহাম্মদ বিন কাসিম নিয়ে যাচ্ছিল। এই মোহাম্মদ বিন কাসিম জাহাজে যখন ওই মণিমুক্তা ভরা জাহাজ নিয়ে যাচ্ছে তখন এটা লুটপাট হয়ে যায়। এবং সিন্ধ প্রভিন্সের কাছে এখানের একজন রাজা ছিল সিন্ধ প্রভিন্সের, সে রাজা নাম ছিল সম্রাট দাহির। সম্রাট দাহির, দাহির বলে একজন রাজা ছিল। তো মোহাম্মদ বিন কাসিম কি ভাবলো যে এখানকার রাজাই হয়তো এই কাজটা চুরিটা করেছে। কিন্তু ঘটনাটা হয়েছিল জলদস্যু বা ডাকাতদের আক্রমণে এই জাহাজটা লুট হয়ে গেছিল, অনেক মণিমুক্তা ছিল। তো সম্রাট দাহিরের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো মোহাম্মদ বিন কাসিম। এবং যেই যুদ্ধটায় প্রথম আরবদের মানে প্রথম আক্রমণ, যদি বলা হয় মুসলিম ইনভেশন প্রথম ইন্ডিয়ায়, কোনটা নাকি যে মোহাম্মদ বিন কাসিম ওই ওই রাগে ওই প্রতিবাদে সম্রাট দাহিরের এগেনস্টে সিন্ধ প্রভিন্স আক্রমণ করলো, যেটাই হচ্ছে আরবদের প্রথম বা মুসলিম ইনভেশন প্রথম ভারতের, কত সাল 712 এডিতে। এবং এই যে গল্পটা, এই ঘটনাটা পুরোপুরি তোমার একটা জায়গাতে হয়েছিল এই যুদ্ধটা, যে যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ রাউর, RAUR, ব্যাটল অফ রাউর। রাউর হচ্ছে মাঠটার নাম, যেমন পানিপথের যুদ্ধ পানিপথ হচ্ছে মাঠটার নাম, সেরকম রাউর হচ্ছে জায়গাটার নাম। এই মাঠে যুদ্ধটা হয়েছিল এই সম্রাট দাহিরের সাথে মোহাম্মদ বিন কাসিমের, এই যুদ্ধটা ব্যাটল অফ রাউর নামে পরিচিত। এবং এই পুরো গল্পটা, যে গল্পটা আমি বললাম যে জাহাজ ভর্তি যাচ্ছে, এখানে এসে আসার সময় এখানে লুটপাট হচ্ছে এবং তারপর রাজার সাথে যুদ্ধ করছে, এবং এই যে পুরো গল্পটা, এই পুরো গল্পটা একটা বইয়ে লেখা আছে, যে বইটার নাম হলো চাচা নামা। এই বইটার নাম কি? চাচা নামা। হ্যাঁ, চাচা নামা। এই বইটা কে লিখেছে? আবু বাকর। কি বললাম? পরপর পয়েন্ট গুলো সব নোট ডাউন করবে। আবু বাকর, আবু বাকরের লেখা চাচা নামা। এই বইটি কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে? এই বইটি লেখা আছে আরবি ল্যাঙ্গুয়েজে। কি ল্যাঙ্গুয়েজে লেখা আছে? আরবি ল্যাঙ্গুয়েজ। চাচা নামা বইটি আরবি ল্যাঙ্গুয়েজে পরস্পর দু বাহিনীর সাথে যে যুদ্ধের গল্প, এই গল্পটা এখানে লেখা আছে। এই গল্পটাকে, এই যুদ্ধটাকে বলা হয় এ ব্যাটেল উইদাউট ট্রাইম্ফ। এ ব্যাটেল উইদাউট ট্রাইম্ফ মানে কোনো ফলাফলহীন বিজয়। এটার বাংলাতে লিখবে এ ব্যাটেল উইদাউট ট্রাইম্ফ, এর বাংলা হচ্ছে ফলাফলহীন বিজয়। এই যুদ্ধের কোনো ফলাফল নেই বলে অনেকে ধরে নেয় ফলাফলহীন বিজয়। কে জয়লাভ করছে? এই মোহাম্মদ বিন কাসিম। এই ফলাফলহীন বিজয়, এই গল্পটা কে বলেছে? এই ঘটনাটা ঐতিহাসিক ল্যান্ডপুল হিস্টোরিয়ান বা ঐতিহাসিক
ল্যানপুন বলে একজন ঐতিহাসিক ছিল, তিনি বলেছেন যে এই যে ব্যাটেলটার কথা, ব্যাটেল অফ প্রাউড, এটা হচ্ছে একটি ফলাফলের বিজয়, এ ব্যাটেল উইদাউট ক্রাইম, যেটা বলছে মোহাম্মদ বিন কাসিম এর যুদ্ধটাকে। কোন বইয়ে লেখা আছে? চাচানামা আছে। চাচানামা বইটি কার লেখা? আবু বকর। কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে? আরবি ল্যাঙ্গুয়েজে লেখা আছে। আচ্ছা, চীন প্রদেশের এই যে রাজাটার নাম কি বললাম? সম্রাট দাহির। এই চাচানামা নামটা এখান থেকে এসেছে। সম্রাট দাহির কোন বংশের রাজা ছিল? মনে রাখবে, লিখে রাখবে, চাচা ডাইনাস্টি। চাচা বংশের রাজা ছিল সম্রাট দাহির, এবং সেই চাচা থেকে চাচানামা গল্পটা এসেছে। চাচা বংশের রাজা ছিল সম্রাট দাহির, চীন প্রদেশের রাজা সম্রাট দাহির। এবং পরবর্তী ক্ষেত্রে এটি তোমার ট্রান্সলেট করেছিল, পুরো একটা ম্যানাস্ক্রিপ্টের মতো লেখা ছিল, আরবি ল্যাঙ্গুয়েজে একটা ম্যানাস্ক্রিপ্ট লেখা ছিল, এবং এটা আবু বকরই ট্রান্সলেট করেছিল পরবর্তী ক্ষেত্রে ফার্সি ভাষাতে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ বা ফার্সি ভাষায়। আরবি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল একটা ম্যানাস্ক্রিপ্টের মতো, আবু বকর যেটা ছিল সেটা লিখবে, এটা হচ্ছে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড ফর্ম, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল। পার্সিয়ান মানে হচ্ছে বাংলাতে ফার্সি ল্যাঙ্গুয়েজ, ফার্সি ভাষায় পরবর্তী ক্ষেত্রে আবু বকরই ট্রান্সলেট করেছিল। চাচানামা গল্পটা এটা লেখা ছিল একটা ম্যানাস্ক্রিপ্ট, ম্যানাস্ক্রিপ্ট মানে একটি কাগজের কোনো জায়গাতে বা কোথাও লেখা ছিল, সেই ম্যানাস্ক্রিপ্টটা আবু বকরই লিখেছিল ধরা হয় গল্পটা, এবং পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে আবু বকর ট্রান্সলেট করেছিল। তাহলে চাচা ডাইনাস্টির যে রাজা সম্রাট দাহিরের সাথে যুক্ত মোহাম্মদ বিন কাসিম, সেখান থেকে চাচানামা বইটি এবং এই গল্পটা এই বই থেকে জানা যায়। এই হচ্ছে একটা বেসিক ইন্ট্রোডাকশন। এরপর যেটা হচ্ছে, এই 200 বছর হয়ে গেল, আরো 200 বছর পর দেখো 600 থেকে আমরা 712 এই সময়টা দেখলাম। এরপর প্রায় 1000 মানে তোমার খ্রিস্টাব্দে যে সময়টা লিখবে, এরপর 200 বছর পর যেটা লিখবে, একজন সবুক্তগিন বলে একজন তোমার, হ্যাঁ মামুদটা আসছে, অ্যাকচুয়ালি সবুক্তগিনের পুত্র হচ্ছে মামুদ। সবুক্তগিন, এই সবুক্তগিন একজন ওই খলিফাই ছিল। সবুক্তগিন সবুক্তগিন ছিলেন একজন, বর্তমানে তার কি উজবেকিস্তান, সবুক্তগিন এই জায়গাগুলোর গজনি প্রভিন্সের রাজা। কোথাকার ছিল সবুক্তগিন? গজনির রাজা। গজনি, গজনি এখন কোন জায়গাতে রয়েছে? পাকিস্তান, আফগানিস্তান কিছুটা জায়গা মিলে গজনি ছিল। সেই গজনির রাজা ছিল সবুক্তগিন, এবং সবুক্তগিনের পুত্র যে হচ্ছে সুলতান মামুদ। সুলতান মামুদ 1000 সালে, মোটামুটি 1001, সুলতান মামুদ হচ্ছে প্রথম সুলতান, পৃথিবীর প্রথম সুলতান যাকে বলা হয় সুলতান মামুদ। কোন বংশের রাজা এরা? গাজনাভি ডাইনাস্টি, গাজনাভি, গজনি থেকে গাজনাভি, গজনাভি বংশ। এই গজনাভি বংশের প্রথম সুলতান হলেন সুলতান মামুদ। তাহলে এই গল্পটা শেষ হয়ে গেছে। এরপর প্রায় 200 বছর পর যে ভারতের দিকে আক্রমণ করছে, মনে রাখবে এই আরাবিয়ান কান্ট্রি যারা ছিল সবসময় ভারতের আক্রমণ করতে আসতো, সবসময় আক্রমণ। এই যে সুলতান মাহমুদ টোটাল 17 বার ভারত আক্রমণ করেছে। এই 17 বার ভারত আক্রমণের গল্পও কিন্তু একটা বইয়ে লেখা আছে, এটা আমরা সবাই বলবো। এই 17 বার ভারত আক্রমণ করছে সুলতান মাহমুদ, এবং এটি নিয়ে হচ্ছেন ওয়ার্ল্ডের প্রথম সুলতান, ওয়ার্ল্ডের প্রথম সুলতান সুলতান মাহমুদ, সবুক্তগিনের পুত্র, এবং প্রথম যে আক্রমণ করছে 1000 সালে, 1001 সালে, 1001 সালে। কার বিরুদ্ধে আক্রমণ করছে? কোথায়? পেশোয়া, পেশোয়াতে আক্রমণ করছে। কি নাম বলতো? জয়পাল। জয়পাল ভার্সেস, জয়পালের সাথে যুদ্ধ হচ্ছে এই মামুদের। 1001 সাল, জয়পালের সাথে প্রথম যুদ্ধ। এটা হচ্ছে, যুদ্ধটার নাম কি? ব্যাটেল অফ ওয়াহাইন, ব্যাটেল অফ
বাংলাতে লিখতে পারো ব্যাটেল অফ ওয়াহিন, কিন্তু আমি স্পেলিং এর গ্যারান্টি আমি নেই। ব্যাটেল অফ ওয়াহিন, ব্যাটেল অফ ওয়াহিন পরপর লিখবে ওয়াহিন, ব্যাটেল অফ ওয়াহিন 1001 সাল। ব্যাটেল অফ ওয়াহিন যেটা হচ্ছে জয়পালের সাথে সুলতান মাহমুদের। আচ্ছা, ওয়ান আরেকটা হয়েছিল পরে, এটা ওয়ান লিখবে। লুটপাট করে পালিয়ে গেছে, সাম্রাজ্য বিস্তার ওরা তখন টার্গেট ওইসব থাকে না, ওরা সবাই প্রত্যেকে লুটপাট করে পালিয়েছে। সাম্রাজ্য বিস্তার এখানে আছে। হ্যাঁ, দেখো মামুদ যখন এই পেশোয়া, পেশোয়া মানে এই যে গুজরাট প্রভিন্সটা ধরে রাখো, এই জায়গাটা পেশোয়া, পেশোয়া মানে গুজরাটে ধরে রাখো। পেশোয়া এই জায়গাটা গুজরাটে ছিল, জয়পাল ছিল সেখানকার রাজা, পেশোয়ার রাজা। ব্যাটেল অফ ওয়াহিন্দ ওয়ান যেটা বলা হচ্ছে, মাহমুদের সাথে জয়পালের যুদ্ধটা হচ্ছে 1001 সালে, এবং এখানে যেখানে লুটপাট করেছিলেন মাহমুদ, এবং সেখান থেকে তারপর চলে গেছিল। তারপর পরের আক্রমণ হচ্ছে 1008। পরের যে আক্রমণ পরপর পরপর লিখে রাখো, তাড়াতাড়ি লিখে রাখো। 1008, 1008 এটা হচ্ছে পরের যে ব্যাটেল, ব্যাটেল অফ ওয়াহিন টু, ব্যাটেল অফ ওয়াহিন টু, এটা পরের ব্যাটেল 1008 সাল, ব্যাটেল অফ ওয়াহিন টু। এই ব্যাটেলটা হচ্ছে কার সাথে, এখানে সেকেন্ড, সেকেন্ড যে ব্যাটেল এটা হচ্ছে আনন্দপাল। কি নাম? আনন্দপাল। এই আনন্দপালের সাথে কার হচ্ছে? এই সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ, সুলতান মাহমুদ টোটাল কতবার আক্রমণ করেছে? 17 বার। এটা হচ্ছে ফার্স্ট ব্যাটেল, ফার্স্ট টাইম, এটা 1 নম্বর। এটা 2 নম্বর আক্রমণ। 1008 আরো আছে অনেক, সবগুলো জানতে লাগবে না, ইম্পর্টেন্ট গুলোই তোমাদেরকে লিখাচ্ছি। আনন্দপাল ভার্সেস সুলতান মাহমুদ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখাচ্ছি, এক্সট্রা একটাও লেখাচ্ছি না। মনে রাখবে, আমিও জানি যে তোমাদের বেশি মনে রাখাটা চাপ, ঠিক আছে। সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সাথে আনন্দপালের যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে ব্যাটেল অফ ওয়াহিন টু, যেটা পেশোয়া লুট করে শেষে হেরে যায়। প্রত্যেকটা ব্যাটেলে সুলতান মাহমুদ জিতে যায় এবং সব লুটপাট করে আবার পালাতে শুরু করে। একজন ফ্যানাটিক পার্সন ছিল সুলতান মাহমুদ, যা পেত সব ভেঙে গুড়িয়ে দিত, মন্দির টন্দির যা পেত, ঠিক আছে। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট একটা ঘটনা যেটা লিখে রাখবে, 1025 সালে সব যে আক্রমণ সেগুলো আমরা লিখলাম না, ইম্পর্টেন্ট গুলো লিখছি। 1025 যেটা হচ্ছে গুজরাটের যে সোমনাথ মন্দির, সেই সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল। সব থেকে ইম্পর্টেন্ট একটা মন্দির সেই সময়, গুজরাটের সোমনাথ মন্দির কোথায় আছে? কাথিয়াবাড় রিজিয়ন, কাথিয়াবাড় এলাকা বা অঞ্চল, কাথিয়াবাড় অঞ্চলে এটি অবস্থিত, কাথিয়াবাড় রিজিয়ন। তো সোমনাথ টেম্পল লুটপাট করছে কত সাল? 1025 সাল, সোমনাথ টেম্পল। এবং সেই সময় সোমনাথ টেম্পল যখন লুটপাট করে, সেই সময় ওখানকার একটা নতুন ডাইনাস্টি তৈরি হলো, যার নাম ছিল সোলাঙ্কি ডাইনাস্টি। কি নাম? সোলাঙ্কি ডাইনাস্টি। এটাকে আরেকটা ডাইনাস্টি বলা হয়, উত্তরের চালুক্য বংশ বলা হয়। উত্তরের চালুক্য, দক্ষিণের একটা চালুক্য বংশ ছিল, এটা হচ্ছে উত্তরের চালুক্য বংশ। তাহলে প্রথমে আমরা দেখলাম যে ব্যাটেল অফ ওয়াহিন ওয়ান টু, দুটো যুদ্ধ হলো আনন্দপাল জয়পালের সাথে। এরপর একটা ডাইনাস্টি, সোলাঙ্কি ডাইনাস্টির গল্প বলবো, যেখানে এই সোমনাথ টেম্পলের লুটপাট হচ্ছে কাথিয়াবাড় রিজিয়নে। 1025 সাল। তিনি ছিলেন একজন ফ্যানাটিক পার্সন, তার জন্য এই মন্দির টন্দির সব ভেঙে দিতেন। এই সময়ের একজন রাজা ছিল, হ্যাঁ, এই সময়ের একজন রাজা ছিল যার নাম ছিল ভীমা ওয়ান। কি নাম? ভীম ওয়ান। ভীম ওয়ান লেখা আছে নাকি তোমাদের? তাহলে ঠিক আছে, ভীমা ওয়ান গল্প শোনো এখন, পরে লিখে নেবে। তো ভীমা ওয়ান, ভীমা ওয়ান ছিল তারপর এখানকার রাজা ছিল ভীমা ওয়ান। ভীমা ওয়ান যখন রাজা ছিল, এই যে যুদ্ধটা সেরকম ভাবে ফেস করলো না, ঠিক আছে। ভীমা ওয়ান ছেড়ে দিল যে লুটপাট করছো করে নাও বাবা, যা নেবে নিয়ে চলে যাও, ঠিক আছে। তো হ্যাঁ ম্যাম বলুন। না শনিবারে তো নয়, রবিবারে।
শনিবারে আমি ব্যাচ থাকে না, আমার অন্য জায়গায় আমি ক্লাস থাকে। অনার্সের ব্যাচ ওটা হবে না, মানে আপনি ধরতে পারবেন ওটা ওদের একাডেমিকের ব্যাচ নয় আর কম্পিটিটিভের ক্লাস থাকে পড়ে। তো আমি ওটা একটু পরে ফোন করছি, আমি একটু লাইভ ক্লাসে আছি। ঠিক আছে, পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ। দেখো দেখো ভীমা ওয়ান এই সময় রাজা ছিল, ভীমা ওয়ান। তো এই যে গল্পটা তোমরা যে 17 বার গল্প, 17 বার আক্রমণের গল্পটা পেলে, এটা একটা বই আছে উডবির লেখা, UTBI, উডবির লেখা। বইটার নাম কি বলতো? কিতাব মানে বই, ইংলিশে হিন্দিতে কিতাব মানে বই, কিতাবুল ইয়ামনি, কিতাবুল ইয়ামনি, বইটার নাম কিতাবুল ইয়ামনি। এই বইটাতে সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণের কথা বলা আছে। আচ্ছা, সুলতান মাহমুদের সাথে একজন ভারতে এসেছিল, একজন ভিজিটার ভারতে এসেছিল, একজন টুরিস্ট বলা ছিল। যেমন ধরো তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে মেগাস্তিনিস এসেছিল। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভাতে মেগাস্তিনিস এসেছিল। সেলুকাস নিকেটার যে আলেকজান্ডারের দূত ছিল, সে সেলুকাস নিকেটারের সাথে মেগাস্তিনিস এসেছিল। ফাহিয়ান এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। ঠিক আছে, হর্ষবর্ধন বলছি, মোহাম্মদ বিন তুগলকের সময়। তো এই যে এখানে সুলতান মাহমুদের সাথে একজন ভারতে এসেছিল যার নাম ছিল অল বেরুনি। অল বেরুনি ভারতে এসেছিল। অল বেরুনির লেখা একটা বই আছে, কি নাম বলতো? তাহাকা কি হিন্দ, কিতাবুল হিন্দ বা তহকা কি হিন্দ, তহকা, তহকা কি হিন্দ বা কিতাবুল হিন্দ, এটা হচ্ছে আল বেরুনির লেখা। অল বেরুনি কার সাথে ভারতে এসেছিল? সুলতান মাহমুদের সাথে। দেখো 1025, 28 এইরকম সময়ে সুলতান মাহমুদের ইনভেশন গুলো শেষ হয়ে যাচ্ছে। 1001 থেকে শুরু হচ্ছে, 1001 থেকে শুরু হচ্ছে, 1027, 28 এরকম সময় সবকিছু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই তহককিহীন এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, মনে রাখবে, পার্সিয়ান বা ফার্সি ল্যাঙ্গুয়েজে লেখা। এই কত সালে এসেছিল? 1020 সালে এসেছিল সুলতান মাহমুদের সাথে ভারতে অল বিরুনি। ঠিক আছে, সোমনাথ টেম্পল 1025-এ লুটপাট করছে। মনে রাখবে এর আশেপাশে মানে 26, 27, 28 এই সময় সুলতান মাহমুদের যে 17 বার আক্রমণ সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে এখানে আর কোনো গল্প নেই। আমরা কোন গল্প পড়ছিলাম? গজনির রাজা সবুক্তগিনের পুত্র যার নাম সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম সুলতান যে ভারতে 17 বার আক্রমণ করেছিল। 1001 থেকে তার আক্রমণ শুরু হচ্ছে। 1001-এ প্রথম যে যুদ্ধ করলো ব্যাটেল অফ ওয়াহিন্দ ওয়ান জয়পালের সাথে। 1008-এ যুদ্ধ করলো আনন্দ পালের সাথে ব্যাটেল অফ ওয়াহিন্দ টু। তারপর আমরা দেখলাম ইম্পর্টেন্ট যে ঘটনা, সোলাঙ্কি ডাইনাস্টির রাজা যার নাম ছিল ভীমা ওয়ান, সে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং এই সোমনাথ টেম্পল লুটপাট করে নিয়ে চলে গেল। যা কিছু সোমনাথ টেম্পলে প্রচুর সোনা দানা ধন দৌলত প্রচুর ছিল, প্রচুর সেই সময় সব থেকে বিখ্যাত টেম্পল, সেটাকে পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। এবং এই যে গল্পটা 17 বার আক্রমণের গল্প, এটা কোন বইয়ে লেখা আছে? কিতাবুল ইয়ামনিতে লেখা আছে। 1020-তে আরেকটা ঘটনা বললাম, অল বিরুনি এসেছিল ভারতে, কার সাথে? সুলতান মাহমুদের সাথে। এই সুলতান মাহমুদ কোন বংশের রাজা ছিল? গাজনাভি ডাইনাস্টি, গাজনাভি বংশ, গজনির যে বংশ গজনাভি, সেই বংশের রাজা ছিল। এরপর মনে রাখবে এই গজনাভি ডাইনাস্টি, যে গজনাভি বংশ ছিল গজনিতে, তার পরবর্তী যে রাজবংশ আসছে গজনিতে, সেটার নাম হচ্ছে ঘোরিড ডাইনাস্টি, GOHCHORID, ঘোরিড ডাইনাস্টি বা ঘোরিড বংশ। এই ঘোরিড বংশের একজন বিখ্যাত রাজা যার নাম হচ্ছে মোহাম্মদ ঘোরি। এই মোহাম্মদ ঘোরি প্রথম আক্রমণ করছে 1100 কত সাল বলতো? 78। 1178 ফার্স্ট অ্যাটাক এগেনস্ট, কার বিরুদ্ধে? এগেনস্ট, লিখে রাখবে, ভীমা টু। ওই সোলাঙ্কি ডাইনাস্টির রাজা যার নাম ছিল ভীমা টু। সোলাঙ্কি রাজবংশ কোথায়? ওই পেশোয়া বা গুজরাটের, গুজরাটের যেটা উত্তরের চালুক্য বংশ বলছি, সেই বংশেরই রাজা ছিল ভীমা টু। সেই ভীমা টুর বিরুদ্ধে 1178 সালে প্রথম আক্রমণ করে এই ভীমা টুর বিরুদ্ধে।
তো নিয়ে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধটার নাম কি? ব্যাটেল অফ কায়াদারা। ব্যাটেল অফ ব্যাটেল অফ কায়াদারা। এই ব্যাটেল অফ কায়াদারা, এই যুদ্ধটা হচ্ছে প্রথম আক্রমণ মোহাম্মদ ঘুরির ভারতে। ঠিক আছে, কার বিরুদ্ধে? ভীমা টু। যুদ্ধ করতে করতে ভীমা টু মারা গেল। গল্পটা শোনো ভালো করে। এই যুদ্ধটা যখন হচ্ছিল কার সাথে? মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কোথাকার রাজা? এরা প্রত্যেকে হচ্ছে গজনির রাজা। গজনির যে রাজবংশ ছিল গজনভি, তারপরে ঘোরি ডাইনাস্টি। এই ঘোরি রাজবংশের বিখ্যাত রাজা কি নাম? মোহাম্মদ ঘুরি। কার বিরুদ্ধে যুদ্ধ করছে এসে? ভীমা টু। ভীমা টু যুদ্ধ করতে করতে মারা গেল। ভীমা টু যুদ্ধক্ষেত্রে মারা গেল। তার ছেলে ছিল 14 বছর বয়স, বা এরকম 12 বা 14 বছর বয়স, কম, খুব কম বয়স, নাবালক ছেলে। তো ছেলের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। ছেলে এবং ওর মা, ওর নাম ছিল নাইকি দেবী। এই ওর নাইকি দেবী, ওনার যে ওয়াইফ ভীমা টু, এবং তার ছেলের নাম ছিল মুলা রাজা টু। মুলা রাজা টু, এরা দুজনে মিলে যুদ্ধটাকে লিড করে এবং এরা জয়লাভ করে। নাইকি দেবী পুরো সোলজার গ্রুপটাকে লিড করেছিল এবং নাইকি দেবী জয়লাভ করেছিল, এবং মোহাম্মদ ঘুরি প্রথম আক্রমণে হেরে যায়। এবং ভারতের দিকে 1178, যে গল্পটা বলছি, 1178 সালে যে ব্যাটেল অফ কায়াদারা, এই গল্পটা সব বইয়ে দেওয়া নেই। সব বইয়ে কোথা থেকে শুরু হয়? 1191 থেকে শুরু হয়। কিন্তু প্রথম আক্রমণ কোনটা? এটা মনে রাখবে। ভীমা টু এর বিরুদ্ধে কোশ্চেন আসে, একে ভীমা টু বা বাঘেল ভীম বলা হয়। বাঘেল ভীম, কোশ্চেন আসে বাঘেল ভীম। প্রথম আক্রমণ কার বিরুদ্ধে? মোহাম্মদ ঘুরির। এই বাঘেল ভীম বা ভীমা টু এর বিরুদ্ধে। ঠিক আছে, এরপরে যে গল্পটা শুরু হচ্ছে সেটা হচ্ছে 1191 এর গল্প। 1191, যেটা হচ্ছে কোথায়? এই ঘুরি ডাইনাস্টি রাজা মোহাম্মদ ঘুরির যে আক্রমণ 1191, সব থেকে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ, তরাইয়ের যুদ্ধ বলা হয় এটাকে। তরাইয়ের ব্যাটেল অফ তরাই। ব্যাটেল অফ তারাই, TERARAIN, ব্যাটেল অফ তারাই 1191। তখন কোথায় আক্রমণ করছে? তখন যে রাজা ছিল তোমার চৌহান ডাইনাস্টি রাজা পৃথ্বীরাজ চৌহান। চৌহান বংশ, চৌহান বংশের রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান। সব থেকে বিখ্যাত রাজা সেই সময় পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহানের এগেনস্টে আক্রমণ করে। পৃথ্বীরাজ চৌহান খুব সহজে যুদ্ধে জয়লাভ করে। মোহাম্মদ ঘুরি আবার হেরে গেল। মোহাম্মদ ঘুরি আবার হেরে গেল। পৃথ্বীরাজ চৌহান খুব বিখ্যাত রাজা ছিল সেই সময়, তার পাওয়ার এতটাই ছিল, সারা ভারতের সব থেকে বলতে পারো শক্তিশালী রাজা পৃথ্বীরাজ চৌহান। তাহলে ফার্স্ট টাইম কে ডিফিট করলো মোহাম্মদ ঘুরিকে? ব্যাটেল অফ কায়াদারা। ব্যাটেল অফ কায়াদারা যুদ্ধটা হয়েছিল মনে রাখবে মাউন্ট আবু বলে একটা পাহাড় আছে, তোমরা জানো কি? মাউন্ট আবু মানে একটা পর্বতের শৃঙ্গ আছে, যেটা আরাবল্লী। আরাবল্লীর একটা ইম্পর্টেন্ট পিক হচ্ছে মাউন্ট আবু। এখানে যুদ্ধটা হয়েছিল ব্যাটেল অফ কায়াদারা। জায়গাটা কোথায়? মাউন্ট আবু, যে পাহাড় আছে আরাবল্লী পর্বতের একটা শৃঙ্গ, সেখানে ব্যাটেল অফ কায়াদারা 1178-এর যে গল্পটা বললাম ওটা হয়েছিল, এবং ওটাতে মোহাম্মদ ঘুরি পরাজিত হলো। সেকেন্ড পরাজিত হলো পৃথ্বীরাজ চৌহানের কাছে। পৃথ্বীরাজ চৌহানের কাছে পরাজিত হলো সেকেন্ড ব্যাটেল, যেটা হচ্ছে তোমার 1191 সালে। এবং পৃথ্বীরাজ চৌহান খুব সহজেই মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দিল। লাইভ ক্লাসে আছে, হ্যাঁ। পৃথ্বীরাজ চৌহানকে খুব সহজে ছেড়ে দিয়েছে, একটু ভয় খাইয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু পৃথ্বীরাজ চৌহান ওই মোহাম্মদ ঘুরিকে একটু ভয় খাইয়ে ছেড়ে দিয়েছিল, ওকে ভাবে মেরে ফেলেনি। ঠিক আছে, মোহাম্মদ ঘুরি সেটার অপমান সহ্য করতে পারেনি। দুবার ধরে এলো, দুবারই হেরে গেল। ঠিক আছে, সেই অপমানটা সহ্য করতে না পেরে 1191 থেকে 1192, যে একটা বছর তার মাঝে পেয়েছিল, বলা হয়, অনেক ঐতিহাসিক বলে নাকি সারা মানে একটা রাতও তিনি ঘুমাননি, সেই অপমান বোধটা সহ্য করতে পারেন। ঠিক আছে, দিন রাত পুরো প্র্যাকটিস করেছিলেন, এবং এমন প্র্যাকটিস করেছিলেন একটা নতুন অশ্বারোহী বাহিনী বানিয়েছিল, যে যারা ঘোড়ায় চলতে চলতে যুদ্ধ করতে পারবে, এরকম একটা অশ্বারোহী বাহিনী।
যারা কি করেছিল, এটা ছিল একটা এক্সেপশনাল, পৃথ্বীরাজ চৌহানের কাছে সেরকম কোনো প্ল্যান থাকেনি। সেই 1 বছর পৃথ্বীরাজ চৌহানের কিরকম ঘটনা ঘটছে দেখো। 1 বছর যে অশ্বারোহী বাহিনী ওরা বানাচ্ছে মোহাম্মদ ঘুরি, এবং সেই সেটা শুধুমাত্র ভারত দখল করার জন্য। ওদের মেন প্রভিন্স কোথায়? গজনি। গজনি, পাকিস্তান আফগানিস্তান এই যে প্রভিন্স গুলো, গজনির প্রভিন্সটা, ইন্ডিয়ান প্রভিন্সটা দখল করা সবসময় একটা টার্গেট। দুবারই হেরে গেল, এবং সেই অপমানটা সহ্য করতে না পেরে তিনি 1 বছর ধরে লাগাতার পরিশ্রম করে গেছেন। ঠিক আছে, এবং হঠাৎ করে তারপর আক্রমণ করছে। যে সময় আক্রমণ করছে, এই যে মোহাম্মদ ঘুরিকে হারিয়ে পর পৃথ্বীরাজ চৌহানের জীবনে একটা অন্য গল্প আছে, যেটা হচ্ছে তার পৃথ্বীরাজ চৌহানের পৃথ্বীরাজ চৌহান 1191 যখন যুদ্ধটা শেষ হলো, ঠিক আছে, তারপর কি হয়, তারপর ঘটনা যে কৌনজের যে রাজা ছিল, কৌনজ, সব সময় মনে রাখবে অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটা বিখ্যাত জায়গা ছিল কৌনজ, সেন্টার অফ অ্যাট্রাকশন, সব দিক থেকে উন্নত জায়গা। সেই কৌনজের একজন রাজা ছিল, যার নাম ছিল কে? জয়চাঁদ। জয়চাঁদ ছিল রাজা, জয়চাঁদ। এই জয়চাঁদের যে মেয়ে, তার নাম ছিল সংযুক্তা। এই সংযুক্তাকে খুব পছন্দ করত এই পৃথ্বীরাজ চৌহান। তার সাথে একটা লাভ অ্যাফেয়ার হয় সংযুক্তার সাথে, এবং সংযুক্তাকে বিয়ে করতে চায়, এবং জয়চাঁদ সেটা কোনোভাবে মানতে রাজি নয়। পৃথ্বীরাজ চৌহানের সাথে এইরকম একটা কন্ডিশন তৈরি হয়। জয়চাঁদ যখন এই ঘটনাটি মানতে চায় না, জয়চাঁদ কি করলো, একটা স্বয়ম্বর সভা ডাকলো। সেখানে স্বয়ম্বর সভায় কি হবে, মেয়ের বিয়ে দেবে। সে স্বয়ম্বর সভায় সে চারদিকে গ্যালারির মতো সমস্ত রাজারা ইনভাইট হয়েছে, ইনভাইটেড এভরি রুলার্স, এভরি কিং অফ ইন্ডিয়া, সমস্ত ছোটখাটো রুলার থেকে সবাই, সব থেকে বিখ্যাত যে রাজা পৃথ্বীরাজ চৌহান, তাকে বাদ দিয়ে সবাইকে ইনভিটেশন করেছে। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহানের গল্পটা জেনে গেছিল যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তার জন্য মেয়ের বিয়ে দিতে চায়নি, এবং তিনি কি করলেন, একটি স্বয়ম্বর সভা ডাকলেন, এবং যেখানে বাকি আদার সমস্ত রুলার শুধুমাত্র পৃথ্বীরাজ চৌহানকে বাদ দিয়ে, তো একটা স্বয়ম্বর সভা করেছে ধরো সাপোজ। সেই স্বয়ম্বর সভার গেট আছে, গেটের সামনে ধরো পৃথ্বীরাজ চৌহানকে একটা জোকারের মূর্তি করে দিয়েছে। ঠিক আছে, সেটাতে একটা জুতোর মালা পরিয়ে রেখেছে, মানে সে বিরাট রাগ পৃথ্বীরাজ চৌহানের সাথে জয়চাঁদের। ঠিক আছে, কোনোভাবে মেয়ের বিয়ে দেবে না। তো কি হলো, তোর যে এখানে একটা জোকারের মূর্তি, যেমন বিয়ে বাড়িতে এরকম বিভিন্ন জোকার আমরা দেখেছি এখন, তখন এরকম পৃথ্বীরাজ চৌহানকে সাজিয়ে, মুখটা সাজিয়ে রেখেছে। ঠিক আছে, তারপর তাকে একটা মালা পরিয়ে রেখেছে ধরো, এরকম একটা তাকে অপমান করার জন্য। তো পৃথ্বীরাজ চৌহান ছিল সব থেকে সেই সময় পাওয়ারফুল রুলার, তোমরা জানো। তো পৃথ্বীরাজ চৌহান কি করলো, সেই স্বয়ম্বর সভা থেকে ঘোড়ায় খুব দক্ষ ছিল, ঘোড়ায় পিঠে চাপিয়ে সংযুক্তাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গেল। ঠিক আছে, ওখান থেকে জয়চাঁদ কিছুই করতে পারলো না, আটকাতে পারলো না। তার মেয়েকে নিয়ে এখানে পৃথ্বীরাজ চৌহান নিয়ে এসে বিয়ে করলো। সেই সময় 1191 থেকে 92, তাহলে বুঝতে পারছো পৃথ্বীরাজ চৌহান তখন যুদ্ধ করার মতো পরিস্থিতিতে নেই। তখন কোথায় সৈন্যবাহিনী, কোথায় কি, ওইসব ওর মাথাতে নেই। ও নতুন, ওর বিয়ে হয়েছে, এইসব নিয়ে ব্যস্ত, বুঝতে পারছো। তো সেই সিচুয়েশনে তখন জয়চাঁদের সাথে পৃথ্বীরাজ চৌহানের একটা বিরাট ধরনের কনফ্লিক্ট, ঝামেলা। ঠিক আছে, তো শ্বশুর মশাইয়ের সাথে এত ঝামেলা, বুঝতেই পারছো। যখন হঠাৎ করে শুনলো পৃথ্বীরাজ চৌহান যে মানে মোহাম্মদ ঘুরে আক্রমণ করতে আসছে, সেই সময় কোনো প্রস্তুতি নেই ওর। ঠিক আছে, তখন তিনি জয়চাঁদকে বলেছিলেন যে স্যার আমাকে এই সময় একটু সাহায্য করুন, না হলে কিন্তু আমরা হেরে যাব। যদি সাহায্য করতো জয়চাঁদ, জয়চাঁদ ছিল মানে অনেক বড় সৈন্য বাহিনী ছিল। যৌনজের রাজা, মানে বুঝতে পারছো সেই সময় কনৌজ হচ্ছে বিরাট জায়গা। তাহলে দুজনে মিলে যুদ্ধটা যদি একসাথে করতো, হয়তো জিততে পারতো। কিন্তু পৃথ্বীরাজ চৌহান একটা আনপ্রিপেয়ার্ড কন্ডিশন, মানে সেই সময় যুদ্ধ করলো মোহাম্মদ ঘুরির সাথে, একদম হেরে গেল মোহাম্মদ ঘুরির সাথে। 1192, যেটা হচ্ছে তোমার ব্যাটেল অফ তরাই-2, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি হেরে গেল, এই জিতে গেল, এবং পৃথ্বীরাজ চৌহানকে পুরো নৃশংস ভাবে হত্যা করলো পৃথ্বীরাজ চৌহানকে। ঠিক আছে, লোহার শিক ঢুকিয়ে চোখে একদম পুরো মেরে দিল। ঠিক আছে, এবং মোহাম্মদ ঘুরি পুরো টেরিটরিটা দখল করলো, ভারতের উপমহাদেশের এই যে জায়গাটা, তার দখল করার পিছনে কনৌজটা ছিল। তারপর কি করলো, 1194 কনৌজটাকেও আক্রমণ করলো। কনৌজের রাজা কে ছিল, জয়চাঁদ। জয়চাঁদকেও আক্রমণ করলো এবং জয়চাঁদকেও হারিয়ে দিল, এবং তাহলে পুরো ভারতের উপমহাদেশের জায়গাটা পুরো পৃথ্বীরাজ চৌহানের, এই
মোহাম্মদ ঘুরির দখলে চলে এলো। তাহলে তিনটে প্রভিন্স, একটা হচ্ছে গজনি মেন প্রভিন্স, পাকিস্তান, আফগানিস্তান, সিন্ধ প্রভিন্স, তিনটে, এবং ভারতের উপমহাদেশ তিনটে প্রভিন্স। তাহলে একটা গজনি, পাকিস্তান, আফগানিস্তান, সিন্ধ, আর একটা হচ্ছে ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট। এই যে উপমহাদেশের তিনটে জায়গা মোহাম্মদ ঘুরি টোটাল ক্যাপচার করে নিল। এরপর কি ঘটনা ঘটছে দেখো। এরপর হচ্ছে, আর কিচ্ছু বলবো না, দু একটা পয়েন্ট বলে শেষ করবো, যেটা হচ্ছে 1202 থেকে 3, এই সময় পৃথ্বীরাজ এই মোহাম্মদ ঘুরির একজন অনুচর ছিল, যার নাম ছিল বখতিয়ার খালজি। এই বখতিয়ার খালজি খুব বিখ্যাত একজন এখনকার দিনে টেরোরিস্টের মতো, যেদিকে যায় সেদিকে ধূলিসাৎ করে দেয়। এই বখতিয়ার খালজি আমাদের নালন্দা ইউনিভার্সিটির দিকে এসেছিল, এবং নালন্দা ইউনিভার্সিটি তিনিই ধ্বংস করেছিলেন। মনে রাখবে, নালন্দা ইউনিভার্সিটি যদি বলা হয় কে ধ্বংস করেছিল, এই বখতিয়ার খলজি। নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল কখন? কারণ রাজার সময় একজন গুপ্ত রাজা ছিল, যার নাম ছিল কুমারগুপ্ত ওয়ান। এই কুমারগুপ্ত ওয়ানের সময় নালন্দা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল, ভারতের প্রথম ইউনিভার্সিটি, যেটা বখতিয়ার খলজি এসে ধ্বংস করে দিয়েছিল 1202 থেকে 3 এই সময়টাতে। এবং বাংলার দিকে আক্রমণ করছিল বখতিয়ার খলজি। বাংলার তখন রাজা ছিল সেন বংশের রাজা লক্ষণ সেন। আবার শুনবে ক্লাসটা, সেন বংশের রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন ছিল সেই সময়ের সেন বংশীয় রাজা। যখন শুনেছে যে বখতিয়ার খলজি ভারতের বাংলার দিকে অগ্রসর হচ্ছে, তিনি ভয়েই পালিয়ে গেছে সিংহাসন ছেড়ে দিয়ে বাংলাদেশ। ঠিক আছে, বখতিয়ার খলজি 18 জন সৈন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু লক্ষণ সেনের কাছে হয়তো হাজার হাজার সৈন্য ছিল। কিন্তু বখতিয়ার খলজি আসছে এটা শুনেই লক্ষণ সেন বাংলাদেশ চলে গেল, সিংহাসন ফাঁকা। ঠিক আছে, যে পরে বখতিয়ার খলজি সিংহাসনে বসে গেল, কোনো ব্যাপার নেই, সিংহাসন ছেড়ে দিয়ে চলে গেছে রাজা। এই ছিল বাংলার বাংলার রাজা, বুঝতে পারছো? তো বখতিয়ার খলজি যখন ছিল ওই তোমার নালন্দা ইউনিভার্সিটি দখল মানে আক্রমণ করতে গেল, সেখানে সব পুড়িয়ে দিয়েছিল, বৌদ্ধ পণ্ডিত যারা ছিল সবাইকে মেরে দিয়েছিল। বিরাট একটা মানে আলাদাই লোক, বুঝতে পারছো, সব ধূলিসাৎ করে দিয়েছিল এই বখতিয়ার খলজি। তো তারপর 1206 মোহাম্মদ ঘুরি মারা গেল। 1206 মোহাম্মদ ঘুরি মারা গেল। তাহলে তিনটা টেরিটরি তোমরা জানো, একটা গজনি, একটা হচ্ছে তোমার একটা গজনি প্রভিন্স, একটা পাকিস্তান, আফগানিস্তান, সিন্ধ, আরেকটা হচ্ছে ধরো ইন্ডিয়া প্রভিন্স। এই তিনটে জায়গা কার আন্ডারে ছিল? মোহাম্মদ ঘুরির। মোহাম্মদ ঘুরির তিনজন স্লেভ ছিল, অনুচর। নাম্বার 1 তাজি উদ্দিন ইয়ালদুজ, তাজি উদ্দিন ইয়ালদুজ, নাসির উদ্দিন কুয়াবাচা, নাসির উদ্দিন কুয়াবাচা, বাংলা লিখতে পারো, বানান কিন্তু আমাকে জিজ্ঞেস করো। নাসির উদ্দিন কুয়াবাচা, আরেকজনের নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন আইবক। এরা তিনজন তিনটে প্রভিন্স পেল। ঠিক আছে, তিনজন তিনটে পেল, 1 2 3। কুতুবউদ্দিন আইবকের ভাগে কোনটা পড়লো? এই ইন্ডিয়ান প্রভিন্সটা। এবং এরা তো সব সুলতান, এবং সেই ইন্ডিয়াতে এসে প্রথম শুরু করলো সুলতানেট। এরাও সুলতানি বংশ তৈরি করলো, যেখান থেকে দিল্লির সুলতানি এজ তৈরি হলো। ঠিক আছে, যেখান থেকে 1206 প্রথম স্লেভ ডাইনাস্টি তৈরি হলো, যেটা হচ্ছে দিল্লির সুলতানি বংশ। এই দিল্লির সুলতানি বংশের অনেকগুলো ডাইনাস্টি আছে পর পর, যেমন ধরো প্রথমে আসছে স্লেভ ডাইনাস্টি, তারপর খিলজি ডাইনাস্টি, তারপর তুঘলক ডাইনাস্টি, তারপর হচ্ছে সৈয়দ ডাইনাস্টি, তারপর হচ্ছে লোদি ডাইনাস্টি। এবং লোদি ডাইনাস্টির পর চলে যাচ্ছে মুঘল ডাইনাস্টি, আলাদা একটা নতুন ডাইনাস্টি, সেটা হচ্ছে মুঘল ডাইনাস্টি। তাহলে আমরা কি দেখলাম? যেখানে দিল্লির সুলতানি বংশ প্রতিষ্ঠার পেছনে কাদের হাত আছে? এই সুলতানদের। সুলতান থেকে সুলতানি হচ্ছে, এবং প্রথম সুলতান কে ছিল? সুলতান মামুদ। এবং দিল্লির সুলতানি বংশের প্রথম রাজা কে হলো? কুতুবউদ্দিন আইবক। কে ছিল? এ ছিল স্লেভ অফ মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরির একজন স্লেভ, এবং তিনি এই ভাগটা পেয়েছিলেন। এবং দিল্লির সুলতানি বংশ তৈরি হলো। কতগুলো ডাইনাস্টি? 5টা ডাইনাস্টি। স্লেভ ডাইনাস্টি, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, এবং তারপর মুঘল ডাইনাস্টি। এবং মুঘল ডাইনাস্টি পড়লেই আমাদের মিডিয়েভাল হিস্ট্রি শেষ। তাহলে এই জায়গাটা মুঘল ডাইনাস্টি পড়লেই শেষ হয়ে যাবে, মিডিয়েভাল খুব তাড়াতাড়ি ওটা হয়ে যাবে। তোমরা শুধু
বইগুলো থেকে ওই টেক্সট গুলো একটু পড়ো, আর এই যে পয়েন্ট গুলো পর পর বললাম এই গল্পটা মনে রাখার চেষ্টা করবে, ক্লাসটা আবার রিপিটেডলি শুনবে যারা প্রথম পড়ছো এই জায়গাটা, আর খাতায় প্রত্যেকটা পয়েন্ট পর পর লিখবে। ওইটা একটা গজনির মেন প্রভিন্স, আরেকটা হচ্ছে তোমার